দর্শক সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং ঈদের পরবর্তী এই বিশেষ দিনে আমাদের সাথে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের সবাইকে মোবারক। এবং আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আমরা জানি যে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকার রাজনৈতিক, অর্থনৈতিক, পররাষ্ট্রনীতিতে নানা সমীকরণের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলো যত দিন যাচ্ছে এত দৃশ্যমান হচ্ছে, অনেক কিছু স্পষ্ট হচ্ছে, আবার অনেক কিছুতে অস্পষ্টতাও আছে। আমরা যদি আলোচনা শুরু করতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে দিয়ে, সেটা হলো যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এপ্রিলের 2 তারিখে একেবারেই সমন্বিত একটি ট্যারিফ আরোপ করা হবে এবং এইটিকে তিনি লিবারেশন ডে হিসেবে বলছেন। অর্থনীতিবিদরা নানা বিশ্লেষণ করছেন যে সব জায়গাতে, এমনিতে অনেক জায়গায় উনি ট্যারিফ আরোপ করেছেন, আরো নতুন করে ট্যারিফ যদি আরোপ করতে যান এটি আসলে আমেরিকার অর্থনীতিতে কতটা ইতিবাচক কতটা নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ এর মধ্যে আমরা দেখছি ট্যারিফকে কেন্দ্র করে অনেক দেশের সঙ্গেই আমেরিকার কূটনৈতিক সম্পর্কে বেশ ভাটা আসছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক দর্শক শ্রোতা সকলের প্রতি। আপনি যে প্রশ্ন করছেন খুব গুরুত্ব প্রশ্ন। সাধারণত যখন নতুন একটা প্রশাসন হয় নানা ক্ষেত্রে তারা পরিবর্তন করেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাপক পরিবর্তনের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, কূটনৈতিক নীতিতে, সম্পর্কের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তিনি পরিবর্তন আনার চেষ্টা করছেন এবং বাণিজ্য ক্ষেত্রে। তো এটা ঠিক যে তিনি যদি শুল্ক আরোপ করছেন, ইতিমধ্যে যে কিছুটা করেছেন, আরো করবেন বলে 2 এপ্রিল বলছেন, এর পরবর্তীতে আরো করতে পারেন বলেও তিনি আভাস দিয়েছেন। এটার ফলে নিশ্চিতভাবে আমেরিকার অর্থনীতিতে, অর্থনীতিতে প্রচুর প্রভাব পড়বে। মানে অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমেরিকায় দ্রব্য মূল্য বাড়বে, গাড়ির মূল্য বাড়বে, অন্যান্য অনেক জিনিসের মূল্য বাড়বে, বাড়িঘর নির্মাণের যে সমস্ত নির্মাণ সামগ্রী সেগুলোর দাম বাড়বে, এটা বলছেন। কিন্তু এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে, প্রাথমিক দিক থেকে। পরবর্তীতে সেটা কতটা বাড়তি থাকে, কতটা শেষ পর্যন্ত স্থিতিশীল হয়, স্টেবল হয়, সেটা দেখতে হবে। দাম বাড়বে মোটামুটি ভাবে এটা ধরে নেওয়া যায়, কিন্তু এটা দুটো দিক আছে। একটা হচ্ছে তিনি বলছেন যে এটা আমেরিকার মুক্তির একটা সনদের মতো। সেটা হলো সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন বেশি দ্রব্য আমদানি করে। এখন এরা অনেক $1.25 ট্রিলিয়ন মতো দ্রব্য পণ্য রপ্তানিও করে। তো যুক্তরাষ্ট্র যখন আমদানির উপরে শুল্ক আরোপ করবে, তাদের রপ্তানি দ্রব্যের উপরেও, পণ্যের উপরেও অন্যান্য রাষ্ট্র শুল্ক আরোপ করবে। কেউ কেউ সমপরিমাণ করবে, কেউ কেউ এদেরকে অসন্তুষ্ট করার ভীতির কারণে কিছুটা হয়তো কম করবে, কিন্তু করবে। কানাডা অলরেডি ঘোষণা দিয়েছে, মেক্সিকো বলেছে তারাও করতে পারে, ইউরোপিয়ান দেশগুলো বলেছে, ফলে শুল্ক আরোপ করবে। তো আচ্ছা, প্রথম হিসাব করা যাক যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ফলে কতটা উপকৃত হবে রাষ্ট্রীয়। আমার ধারণা, অনেক বিশেষজ্ঞ সেটা বলছেন, যে এতে করে যুক্তরাষ্ট্রের বাজেটে যার রাজস্ব আয় যে উল্লেখযোগ্য, মানে বিপুল পরিমাণ, হয়তো $100 বিলিয়ন বা তারও বেশি যুক্তরাষ্ট্রের বাজেটে আসতে পারে, মানে যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে শুল্ক খাতে যে অতিরিক্ত আয় হবে। এটা যুক্তরাষ্ট্রের যখন দ্রব্য রপ্তানি করবে সেটার উপরে বিদেশিরা যখন শুল্ক আরোপ করবে, সেইটাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি কিছুটা কমতে পারে, সেটা একটা ক্ষতি হতে পারে। কিন্তু নেট যেটা বলা হয় যে কতটা যুক্তরাষ্ট্রের উপরে আমদানি কর বাড়ানোর কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি হলো, যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্র হলো, ওভারঅল হিসাব করলে সম্ভবত যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণে, হিউজ পরিমাণ না হলেও, শত বিলিয়ন ডলার না হলেও $100 বিলিয়ন একটু বেশি বা একটু কম নিট যুক্তরাষ্ট্রের লাভ হবে। শুল্ক খাতে রাজস্ব খাত, রাষ্ট্রীয় রাজস্ব খাতে অতিরিক্ত এই আয়টা হবে। তো এখন এই আয়টা দিয়ে মানে যুক্তরাষ্ট্রের লাভ কি হবে?
এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথমবার রাষ্ট্রপতি ছিলেন এই দেশে, তখন তিনি কর রেয়াত দিয়েছিলেন 10 বছরের জন্য প্রায় $1 ট্রিলিয়ন একটু বেশি। এইবারে সেটা আরো বাড়িয়ে সেটা বহাল রেখে আরো অতিরিক্ত কর রেয়াত দেওয়ার কথা বলছেন। এই কর রেয়াতের মধ্যে সাধারণ নাগরিকরা, নিম্নবিত্তরা, মধ্যবিত্তরা কিছু পাবেন, কিন্তু সবচেয়ে বেশি পাবে ধারণা করা হচ্ছে কর্পোরেশন গুলো এবং ধনিক শ্রেণী। তো তাতে করে এই কর রেয়াত দেওয়ার কারণে রাষ্ট্রের যে ইনকাম কমবে, আয় কমবে, সেইটা ওই মানে শুল্ক খাতে যুক্তরাষ্ট্র যে অতিরিক্তটা পাবে সেটার দ্বারা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। এটা হবে। আরেকটা হচ্ছে যে দরিদ্র শ্রেণীর জন্য রাষ্ট্র যে সমস্ত বাজেট করে থাকে, মানে ফুড স্ট্যাম্প, মেডিকেড ইত্যাদি, সেই সমস্ত খাতে সম্ভবত যুক্তরাষ্ট্র সরকার, ট্রাম্প সরকার ব্যয় কমিয়ে দেবেন, কাটছাঁট করবেন। কাটছাঁট করাকালে সেখান থেকেও বেশ কিছু উদ্বৃত্ত হবে। এতে কারা ক্ষতিগ্রস্ত হবেন সেটা পরের কথা, কিন্তু রাষ্ট্র শেষ পর্যন্ত শুল্ক খাতে অতিরিক্ত আয় এবং এই বাজেটের নিম্নবিত্ত শ্রেণীর কে দেয়টা কিছু কমিয়ে দেওয়ার কারণে শেষ পর্যন্ত মানে ধনিক শ্রেণী এবং কর রেয়াতে যারা উপকৃত হবেন সেটার দ্বারা রাষ্ট্রের যে আয় কমবে সেটা ব্যালেন্স হয়ে যাবে। এমনকি কিছু উদ্বৃত্ত থাকতে পারে। আরেকটা উদ্বৃত্তের খাত আসছে, যেটা আপনি হয়তো পরবর্তীতে উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে তিনি একটা যে গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট খুলেছেন, সেটা খুলে দায়িত্ব দিয়েছেন তার আরেক ধনিক বন্ধু সাপোর্টারকে, এলন মাস্ককে দিয়েছেন। তারা শত বিলিয়ন ডলার সরকারের ব্যয় কমানোর চেষ্টা করছেন। যথেষ্ট সংখ্যক মানে রাষ্ট্রীয় কর্মচারী করছেন, ছাঁটাই করছেন, আরো করবেন বলছেন, এবং বাজেটও অনেক ক্ষেত্রে কমিয়ে দিচ্ছেন। ফলে প্রজেক্ট বন্ধ। ফলে ওভারঅল যুক্তরাষ্ট্র যে আপনার প্রত্যক্ষ প্রশ্ন উত্তর হচ্ছে শুল্ক খাতে। শুল্ক খাতে এই হচ্ছে অবস্থা। কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো, সারা ওয়ার্ল্ডের অর্থনীতি, সেটা আরেকটা দিক, সম্ভবত বেশ টালমাটাল অবস্থায় যাবে। ইতিমধ্যে মানে আপনি দেখছেন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের যে স্টক মার্কেটগুলো, সেটাতে বেশ আলোড়ন পড়েছে, সেটা নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তার কারণে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বা মুদ্রাস্ফীতি না, যেটাকে বলে রিসেশন, মন্দা বাড়তে পারে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের বাড়তে পারে, ইউরোপিয়ান দেশ এবং যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্র, যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক যাতে সেটার কথা বাদই দেন, চীনের সাথে একটা কম্পিটিশন সম্পর্ক, কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্ররা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলা, জাপান, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশ, এমনকি ভারত, কানাডা, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি ভারত, যুক্তরাষ্ট্রের মিত্রই এই ইউরোপিয়ান ইউনিয়ন, প্রত্যেকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। এটা একটা খুব চমৎকার বিশ্লেষণ যে রাশিয়ার অর্থনীতিতে খুব একটা প্রভাব পড়বে না, আমেরিকার শত্রু যারা, চীনের অর্থনীতিতে খুব একটা পড়বে না, কারণ চীন জানতোই কিংবা তাদের এরকম একটা প্রস্তুতি আছে এবং তারাও পাল্টা শুল্ক দিয়ে থাকে, তাদের আগে থেকে শুল্ক দিয়েই তাদেরকে আমেরিকায় পণ্যগুলো পাঠাতে হয়। তাই শত্রুদের খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু বন্ধুরা সব বিপাকে পড়ছেন। হ্যাঁ, সেটা হচ্ছে রিঅ্যালাইনমেন্ট। পুরো বিশ্ব ব্যবস্থাকে উনি এক ধরনের রিঅ্যালাইনমেন্ট দিচ্ছেন, পুনর্বিন্যাসের দিচ্ছেন। যার ন্যাটো থেকে উনি মানে যদিও এখনো অ্যানাউন্স করেননি যে ন্যাটোর থেকে সৈন্য কমিয়ে নেবেন চাও, কিন্তু মোটামুটি ভাবে ন্যাটোর দেশগুলোর উপরে, পশ্চিম ইউরোপীয় দেশগুলোর উপরে চাপ দিচ্ছেন, তোমাদের বাজেট তোমরা বাড়াও। এবং ন্যাটোর দেশগুলো ইতিমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেন যেটাকে সবসময় মনে করে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একেবারে ভালোবাসার একটা সম্পর্ক, মানে সবচেয়ে ক্লোজ সম্পর্ক মিত্র দেশগুলোর ভিতরে, সেই তিনিও স্টারমার, কিথ স্টারমার, সেই দেশের প্রধানমন্ত্রী বলেছেন এই একটা দিন আসবে, একসময় আমরা চিন্তা করেছিলাম, এখন সেই দিন এসে গেছে। মানে পুরো খালি ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনর্বিন্যাস, ব্যাপক ভিত্তিক পুনর্বিন্যাস হচ্ছে, রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে সৈয়দ মাহমুদুল্লাহ অর্থনৈতিক দিকগুলো বিশ্লেষণ করছিলেন, মিউচুয়াল সম্পর্কগুলো অন্য দেশের কি হচ্ছে সেটিও তিনি বিশ্লেষণ করছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের একটি বক্তব্য আমি এই বিষয়ে যদি পড়ি, তিনি বলছিলেন, অ্যান্ড আই থিংক পিপল উইল বি ইমপ্রেসড, অর্থাৎ মানুষ মুগ্ধ হবে তার এই কাজগুলোতে। অর্থনীতির দিকের বাইরে গিয়েও আমরা যদি সাধারণ মানুষের কথা ভাবি, এই ট্যারিফ, এই শুল্ক তাদের জন্য কতটা, যেটি ইমপ্রেসড হওয়ার কথা তিনি বলছেন, আসলেই কতটা ইমপ্রেসড হওয়ার মতো? ধন্যবাদ। নাম্বারে ইমপ্রেস হওয়ার মতো হতে পারে সংখ্যায়, এবং কিন্তু সেই যে সংখ্যার টাকা পয়সাগুলো বা যেগুলো ক্ষমতা সাহেব খুব সুন্দরভাবে করেছেন যে যেভাবে আসবে এবং যে ট্যাক্স ডেফিসিট গুলোকে কম্পেনসেট করবে, সেখানে কার ট্যাক্স ডেফিসিট কম্পেনসেট করবে? আমেরিকা ট্রাম্পের এই যে নতুন পলিসিগুলো আমরা দেখছি, এই পলিসিগুলো কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা অ্যান্টি আমেরিকান। অ্যান্টি আমেরিকান আমি বলছি এই জন্য যে আমেরিকার বিরুদ্ধে যাবে। আমেরিকা চায়, বা আমেরিকার যদি ইতিহাস দেখি, আমেরিকার যদি সারা পৃথিবীতে লিডারশিপ দেখি, তার অর্থনৈতিক লিডারশিপে তারা কিন্তু নিজেরা খালি প্রফিট করছে তা না, অন্য অন্য দেশের সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ ডেভেলপ করে প্রোডাকশন মেক্সিকোতে, কানাডার তেল এনে ইউরোপ থেকে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্যবসা করে, অস্ট্রেলিয়া, জাপান, এই যে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো রয়েছে তাদের সাথে ব্যবসা করে যে প্রফিট গুলো আনবে, প্রফিট গুলো, আমার কথা হচ্ছে যে উনি অ্যান্টি আমেরিকান ইনিশিয়েটিভ নিচ্ছেন এই ভেবে যে সাধারণ লোকের কোনো উপকার হবে, অতখানি উপকার না, জিনিসের দাম বাড়বে, জিনিসের সাপ্লাই কমে যাবে এবং গাড়ির দাম বাড়বে প্রত্যেকটা জিনিসে। কিন্তু মাহমুদুল্লাহ সাহেব ভালোভাবে বলেছে যে উন্নত এবং বড় লোকের যারা অর্থনৈতিকভাবে রিচ তারাই এই প্রফিট গুলো পাবে। এটার আমেরিকার যে মানে পার্সোনালিটি, ইমেজ, রেপুটেশন, স্বাধীন এবং কম্পিটিশন, এই স্বাধীনতার একটা বড় রকম চ্যালেঞ্জ ট্রাম্প নিয়ে আসছে। সাধারণ লোকের যে ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, চাকরি পাওয়ার, চাকরি করার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, এই যে বিভিন্ন রকম আমেরিকার যে ইমেজটা রয়েছে স্বাধীনতা, এই স্বাধীনতার ইমেজটা শ্যাটার্ড হবে, বাধা পাবে, এবং বিশেষ করে অর্থনীতি থেকে শুরু হবে। এবং এটা পরে আমার যেটা ভয়, এটা হলো রাজনীতিতে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এলন মাস্ক মিনেসোটায় গিয়ে সুপ্রিম কোর্ট ইলেকশনে $100 মিলিয়ন টাকা দিয়েছে ভোটারদের, যেন তারা রিপাবলিকান পার্টিকে এবং তাদের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়। তো এই যে বড় লোকের ভূমিকা রাজনীতিতে, এই যে মানে একটা ডিপ চ্যালেঞ্জ, সাধারণ ভোটারের যে ভোটের আর কোনো দাম নেই, টাকা এবং যারা টাকা কন্ট্রোল করে তারা আগামী ভবিষ্যতে ভোট কন্ট্রোল করবে, তাদের ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন কন্ট্রোল করবে তাদের। এই জন্য ডেমোক্রেটিক পার্টির অবস্থা যদি আপনি দেখেন, তারা কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছে না, একটা বড় রকম চ্যালেঞ্জের ভেতরে পড়েছে যে এখন এটা কোন দিকে যাবে। কারণ এই ধরনের একটা পরিবেশ সাধারণ জনগণ এবং ডেমোক্রেটিক পার্টি কখনো আশা করেনি যে এইরকম একটা পরিবেশ তৈরি হবে, অর্থাৎ মানুষের বেসিক স্বাধীনতাকে চ্যালেঞ্জ করবে।
জি। অনেকগুলো বিষয় আসলে আপনি বিশ্লেষণ করে ফেলেছেন একসাথে, এবং কথা বলার ধর্মীয় নানা ধরনের স্বাধীনতার কথা আপনি বলছিলেন। অর্থনৈতিক স্বাধীনতা সেখানে অনেকটুকু যুক্ত বলে হয়তো এই টেরিফের নানা হিসেব নিকেশ আমাদেরকে এখনো করতে হচ্ছে, এবং সামনের দিনগুলোতে আরো অনেক অঙ্ক মিলাতে হবে, কারণ 2 এপ্রিল তিনি আসলে কি ধরনের টেরিফ করতে যাচ্ছেন, আরোপ এখানে করতে যাচ্ছেন। জি। আরেকটা জিনিস আমি 30 সেকেন্ডে শেষ করি, যে টেরিফের যেভাবে সে 2 তারিখে আবার বলছে যে নতুন টেরিফ ইন্ট্রোডিউস করবে, এখন এটা কাদের বিরুদ্ধে? জাপানের বিরুদ্ধে কিন্তু এখনো বড় রকম করেনি, কোরিয়ার বিরুদ্ধে বড় রকম করেনি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রকম করেনি। কাজী এখন এই যে মোহাম্মদুল্লাহ সাহেব বললেন যে এরা আমাদের ইকোনমিক পার্টনার, এই যে ইকোনমিক পার্টনারদের উপরে যদি আমরা ট্যারিফ বসিয়ে ইম্পোজ করি এবং নতুন ট্যারিফ আসে, তাহলে ওয়ার্ল্ড ইকোনমি একটা ডেমোস্ট্রেটেড সিচুয়েশনে পৌঁছে যাবে। সাধারণ লোকের অন্যান্য দেশে তারা যে কিভাবে করবে, তাদের অর্থনীতি, রাজনীতি এবং স্বাধীনতা, বাক স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা কিভাবে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা একটা বড় রকম চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। জি, আমরা পরের প্রসঙ্গটাতে যেতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ। সেটি হলো যে একদিকে যেমন অর্থনৈতিকভাবে নানা সংকটের কথা আমরা বলছিলাম, মন্দার কথা প্রেসিডেন্টের মুখ থেকেও আসছিল, অন্যদিকে জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে একটা স্নায়ুযুদ্ধ কিংবা একটা কোল্ড ওয়ার দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের। হোয়াইট হাউস থেকে নানা সময় বিবৃতি দেওয়া হচ্ছে, আবার প্রেসিডেন্টের অনেক এক্সিকিউটিভ অর্ডার আদালতে গিয়ে আটকে দেওয়া হচ্ছে, আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এটা নিয়ে বেশ একটু ক্ষুব্ধ কিংবা ক্ষোভ হোয়াইট হাউসকে দেখা যাচ্ছে, এবং শেষ পর্যন্ত যদি দুই পক্ষ মুখোমুখি হয়ে যায়, সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা এই মুহূর্তে বলা মুশকিল। আপনি যেটা বললেন, খুব একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়েছে। যেমন একজন ফেডারেল জাজ ইতিমধ্যে আবার ওয়াশিংটন ওখানকার যে অ্যাপিলেট, সেখানকার চিফ জাজ এর আগে একটা নিষেধাজ্ঞা দিয়েছিলেন ভেনেজুয়েলানদেরকে ওই দেশে পাঠানোর ক্ষেত্রে। এখন সর্বশেষ যে কয়েকদিন আগে আমরা আপনার শোতে আলোচনা করেছিলাম যে দেশের ইন্টেলিজেন্স ফেইলিউর যেটা হয়েছে মানে সিগন্যাল ইয়েমেনে আক্রমণ ব্যাপারে একটা সিগন্যাল অ্যাপ ইউজ করে তারা কথা বলছিলেন, কিন্তু একজন সাংবাদিককে, আটলান্টিকের এডিটরকে ভুলক্রমে সেখানে যুক্ত করা হয়েছিল, এবং এটার ফলে অনেক রাষ্ট্রীয় তথ্য সেখানে বেরিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তো সেইটার ব্যাপারে আবার ওই একই জাজ, অ্যাপেলের জাজ, আবার একটা নিষেধাজ্ঞা দিয়েছেন, বলেছেন, নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে মানে ডিফেন্স সেক্রেটারি থেকে শুরু করে কয়েকজন উপরে যত আদান প্রদান কথাবার্তা হয়েছে সব যেন সেভ করা হয়। এখন সেটার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সেটা মানবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আসছে। এবং আপনি এলন মাস্কের কথা বলেছেন, তিনি বিভিন্ন কথা বলছেন, চ্যালেঞ্জ করার কথা বলছেন। ভাইস প্রেসিডেন্ট যে ডিফেন্স এর আগে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন, আমি জনগণের স্বার্থে যদি কিছু করি সেটা তো আদালতের এখতিয়ারে থাকা উচিত না, একটা কথা। এখন সর্বশেষ আরেকটা কথা হচ্ছে, কয়েকটি ক্ষেত্রে মানে প্রেসিডেন্টের পাওয়ারই সুপ্রিম, সেটা নিয়ে এখন নতুন মানে চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং এটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে আমার ধারণায় সব একেবারে রাষ্ট্রপতির, প্রেসিডেন্টের ক্ষমতা আনলিমিটেড, এই যে ধারণাটা, এইটা যখন চূড়ান্তভাবে সুপ্রিম কোর্টে যাবে, মানে বিভিন্ন আদালত পেরিয়ে ফাইনাল রায়ের জন্য যাবে, আমার ধারণা সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করবে না। সুপ্রিম কোর্টের 3 জন বিচারক, জাস্টিস থমাস, জাস্টিস অ্যালিটো এবং সম্ভবত অন্য আরো 2 জন, জাস্টিস ক্যাভানগ এবং আরেকজন জাস্টিস, এই 4 জন জাস্টিস সম্ভবত মানে তার পক্ষে রায় দেবেন। কিছু ক্যাভানগ সম্ভবত একটু কিছু মানে কিছু পরিশীলিত ভাবে কিছু কম কিছু সীমা রেখে রায় দেবেন, কিন্তু আমার ধারণা চিফ জাস্টিস রবার্টস এবং জাস্টিস আরেকজন মহিলা জাস্টিস আছেন তিনি, তারা লিবারেল 3 জন জাস্টিসের সাথে একমত হয়ে প্রেসিডেন্টের আনলিমিটেড ক্ষমতা এই পক্ষে রায় দেবেন না। সে ফলে শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত প্রেসিডেন্ট যেটা দাবি করছেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স যেটা দাবি করছেন, যে এলন মাস্ক যে ধরনের কথাবার্তা বলছেন, ওই ধরনের প্রেসিডেন্টকে ইম্পেরিয়াল টাইপের রাজা, এই ধরনের সর্বময় ক্ষমতা, যে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে তার সর্বময় ক্ষমতার বিরুদ্ধে এই দেশকে কন্ট্রোল করা, যুক্তরাষ্ট্রের এই যে জনগণের উপরে কন্ট্রোল করা, এটার বিরুদ্ধেই তো এখানে স্বাধীনতার আন্দোলন হয়েছিল, যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে এই রাষ্ট্র। ফলে আমার ধারণা শেষ পর্যন্ত সেটা সুপ্রিম কোর্টে যে এই আকাঙ্ক্ষাটা মানে আটকে যাবে, অনেকটা আটকাবে, কিন্তু কিছুটা তাকে দেওয়া হবে। মানে যদিও যে এখন যে পাওয়ারটা আছে, ক্ষমতাটা আছে, সেটা একটু বাড়িয়ে নেওয়া হবে, কিন্তু সম্ভবত একটু বাড়িয়ে তো কিছুদিন আগে তারা দিয়েছেন, সুপ্রিম কোর্টের ইমিউনিটি দিয়েছিলেন। প্রেসিডেন্টের ক্ষমতাসীন রাষ্ট্রপতি মানে রাষ্ট্রীয় ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত নেন, সেইটার উপরে যে নন স্টপ খবরদারি, এইটা করা যাবে না বলে তার রায় দিয়েছেন, ইমিউনিটি দিয়েছেন, তার মানে ব্যবহার। কিন্তু এটা বলেন নাই যে তিনি আনলিমিটেড ক্ষমতা ব্যবহার করতে পারবেন, সেটা বলেন। ইমিউনিটি দেওয়া এক জিনিস, আর আনলিমিটেড কনস্টিটিউশনে যেটা লেখা নেই। যেমন এখন সর্বশেষ যে ফাইন্যান্স বিল, কংগ্রেস একটা বিল পাস করেছে যে এই খাতে এই টাকা বরাদ্দ করা হয়েছে, ফিগারটা ভুলে গেছি, বরাদ্দ করা হয়েছে। উনি বলছেন যে না, এই বরাদ্দটা আমি এইভাবে ব্যবহার করবো না, প্রেসিডেন্ট বলেছেন। ওরা বলছে যে এমনকি মানে রিপাবলিকান দলের একজন সেনেটর, তিনি সহ ডেমোক্রেটিক সেনেটদের সাথে যুক্ত হয়ে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, হোয়াইট হাউসকে চিঠি দিয়েছেন যে না, এইটা কনস্টিটিউশন নেই, কনস্টিটিউশন বলছে যে এই পাওয়ারটা কংগ্রেসের, এইটা আপনি এটার উপরে হস্তক্ষেপ করতে পারবেন না। ফলে এই ইস্যুগুলো শেষ পর্যন্ত যে সুপ্রিম কোর্টে যায়, আমার ধারণা সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের মূলনীতি বহাল রাখবেন, তবে সম্ভবত প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা মানে লিওয়ে, কিছুটা সুযোগ আর একটু বাড়িয়ে দিতে পারেন। কিন্তু এট দি এন্ড অফ দি ডে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনের উপরে মানে কনস্টিটিউশনাল অধিকারগুলোর উপরে মূল ধারাগুলো খর্ব করার ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দেবেন, এটা আমার মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে জানতে চাই, এই প্রসঙ্গে নিঃসন্দেহে আপনি মনে হয় কিছু যোগ করতে চাচ্ছেন। একই সঙ্গে অন্য একটি প্রসঙ্গ আপনার কাছে জানবো, সেটা হলো মার্কো রুবিও। তিনি বলেছেন এখন পর্যন্ত 300 শিক্ষার্থীর ভিসা রিভোক করা হয়েছে, এবং আমরা জানি প্রেক্ষাপটটা কি। কলম্বিয়া ইউনিভার্সিটি দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল প্যালেস্তাইনপন্থী, সেই আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থীর ভিসা রিভোক করা হচ্ছে, এবং অনেককে এর মধ্যে ডিপোর্ট করা হয়েছে, অনেকে সেলফ ডিপোর্টেশনে যাচ্ছেন। আপনি একজন শিক্ষক, আপনার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবস্থা আমরা ঠিক জানি না, তবে অন্যান্য বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের আমেরিকার রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়া, আমি আসছি শিক্ষার্থীদের সম্পর্কে। তার আগে আমি ওই জাস্টিসদের সম্পর্কে, ফেডারেল জাজদের যারা মিডল লেভেলে, লোয়ার লেভেলে রয়েছে, তাদের আন্ডারে তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু তাদের আন্ডারে একটা শক্তি আছে, মার্শালসরা, ফেডারেল মার্শাল যারা রয়েছে, তারা ওই জাজের কথা শুনতে বাধ্য, এবং প্রত্যেকটা জাজের আন্ডারে অনেক ফেডারেল পাওয়ার রয়েছে, যে মার্শাল রয়েছে, যারা বিভিন্ন ভাবে কিছু কিছু আইন কানুন ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করতে পারে। তবে এটা বড় রকম পাওয়ার নয়, কারণ এটা এক্সিকিউটিভ এলিমেন্ট ইন জুডিশিয়ারি, কিন্তু জুডিশিয়ারি পাওয়ার না, এটা এক্সিকিউটিভ পাওয়ার না। এক্সিকিউটিভ ব্রাঞ্চ হচ্ছে সম্পূর্ণ প্রেসিডেন্টের, আর আমরা জানি জুডিশিয়ারি পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য ল সিস্টেম। কাজে এখানে যে সম্পূর্ণভাবে ট্রাম্প ইচ্ছে করলে, প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছে করলেই একটা জজকে সরিয়ে দিতে পারবেন বা একটা জজের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে পারবেন, তাও আগে কোনো সময় দেওয়া হতো না। কিন্তু এখানকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল জুডিশিয়ারির বিরুদ্ধে, যদিও অ্যাটর্নি জেনারেল সব রকম ল, দেশের ল ইমপ্লিমেন্ট করা এবং প্রোটেক্ট করার দায়িত্ব হলো অ্যাটর্নি জেনারেল, কিন্তু অ্যাটর্নি জেনারেল সেভাবে সেইভাবে করছেন না। কাজে সেখানে জজরা, ফেডারেল জজদের একটা বড় রকম ভূমিকা থাকবে। এই কি অবস্থা খারাপে যাবে, এখন তারা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে ইমপিচ করার কথা জাজদের,
তো জাজদের ইমপিচ করতে হলে এটা যেতে হবে কংগ্রেসে, যেতে হবে হাউসে, যেতে হবে সিনেটে। তো এখন সিনেট এবং হাউসের যে ব্যালেন্স রয়েছে তাতে কোনো জাজকে ইমপিচ করা একেবারে পসিবল হয়ে দাঁড়াবে। কাজে ইন্টারেস্টিং সিনারিও তৈরি হচ্ছে ট্রাম্পের জন্য, ট্রাম্পের বিরুদ্ধে। এখন মার্কো রুবিও যেটা বলেছেন ছাত্রদের সম্পর্কে এবং ফরেন স্টুডেন্টদের সম্পর্কে, যে 300 ছাত্রকে তারা বিদেশে পাঠিয়ে দিয়ে। এখন আপনি যদি দেখেন আমেরিকায় ইন্টারন্যাশনাল ছাত্র 1.126 মিলিয়ন, মানে 1.126 মিলিয়ন হয়েছে। এখন এই ফরেন ছাত্রদের বিভিন্ন রকম, আমি যেমন আমি ফুল প্রাইসের মানে স্পেশালিস্ট কাজ করি, এখানে ফুল প্রাইসের সাউথ ক্যারোলাইনা কমিটির বোর্ড মেম্বার। আমাদের ফুল প্রাইসের 12,000 ইন্টারন্যাশনাল আমেরিকান ফুল ব্রাইটার বাইরে তাদের টাকা পয়সা মুক্ত হয়ে যাচ্ছে। যারা বিভিন্ন দেশের ফুল প্রাইস আমেরিকায় আছে তাদের টাকা পয়সা হওয়ার সিচুয়েশন রয়েছে। কাজে এখন যেটা সিচুয়েশন তৈরি হচ্ছে যে এই যে 300 ছাত্র তা আরো বাড়বে। এদের উদ্দেশ্য হচ্ছে যারা গাজা এবং যারা ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের পক্ষে থেকে যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তাতে যারা চ্যালেঞ্জ করেছে, বাধা দিয়েছে বা প্রোটেস্ট করেছে, তাদের এই ধরনের অ্যাকশন দিতে পারে। এখন এদেরকে বের করে দিতে পারবে না, এদের ফান্ডিংটা বন্ধ করতে পারে, বাজেটটা বন্ধ করতে পারে। কিন্তু অন্য প্রাইভেট দেশে আমরা যেটা দেখছি, আমরা ইউনিভার্সিটিতেও দেখেছি এরকম হচ্ছে, অন্য অন্য জায়গায় হচ্ছে। তারা প্রাইভেট ফাউন্ডেশন অনেকে এগিয়ে আসছে টাকা দেওয়ার জন্য ওদেরকে, যে এরা ভালো। কারণ আমেরিকা বলতে আমরা যা বুঝি তা হচ্ছে ফরেন স্টুডেন্টস, ইন্টারন্যাশনাল কমিউনিটি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখানে লেখাপড়া করে, চাকরি করে, রিসার্চ করে, গবেষণা করে, কন্ট্রিবিউট করে। এই যে বড় বড় রকম রিসার্চ হচ্ছে আমেরিকার লিডারশিপ সাপোর্ট করার জন্য, এই যে স্যাটেলাইট রিসার্চ, এই যে নিউক্লিয়ার রিসার্চ, এই যে সারা পৃথিবীতে আমরা যেসব কোভিড এর রিসার্চ আমরা যেগুলো দেখছি, হেলথ রিসার্চ, একাডেমিক, মানে ইন্টারন্যাশনাল টেকনোলজি, ওয়ারের যে ওয়েপন্স এর রিসার্চ, এগুলো সব করে বেশিরভাগ ইন্টারন্যাশনাল কমিউনিটি। তার ফলে তারা পরে সিটিজেন হয়ে যায়। H1 আপনারা সবাই জানেন, ভিসা নিয়ে তারপরে গ্রিন কার্ড পেয়ে সিটিজেন হয়ে যায়। এটা আমার কাছে যেটা মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক পলিসি তার ক্যাবিনেট মেম্বাররা সাপোর্ট করে না, কিন্তু করতে হয়, করতে হবে। এবং সেই জন্য এই যে আমি বললাম যে 1.6 মিলিয়ন ফরেন ছাত্র রয়েছে, তাদের কিছু ফান্ডিং সে বন্ধ করতে পারবে, কিন্তু তাদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে না। কারণ সিভিল রাইট তখন এটা কোর্টে চলে যাবে, এবং কোর্ট থেকে আমরা যে এক্সপিরিয়েন্স গুলো দেখছি, এটা খুব সহজে এটা সম্ভব হবে না। কাজেই এই যে 300 ছাত্র যাদের কথা বলছে এবং এরা হচ্ছে গাজাকে সাপোর্ট করতে টেস্ট করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায়। তাদের স্বাধীনতা, আমেরিকা যারা থাকে, আমেরিকার সিটিজেন না হলেও তাদের বাক স্বাধীনতা আছে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে, এবং মিডিয়ার স্বাধীনতা রয়েছে, মিডিয়ায় কথা বলার স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতাকে সহজে ট্রাম্প ছড়িয়ে দিতে পারবে না। কাজে এটা একটা সিম্বলিক জিনিস, যেটা ট্রাম্প চাচ্ছে, তার হুইমসের কথা, সেটা মার্কো রুবিও ইমপ্লিমেন্ট করছে, এবং অন্যান্যরাও। এই যে গ্রিনল্যান্ডের কথা আপনারা হয়তো বলবেন, এই গ্রিনল্যান্ডের কথাও এইরকম একটা ইমোশনাল, তার নার্সিসিস, আমি যা বলবো সারা পৃথিবী সেটা শুনতে হবে।
সারা দেশ আমার কথা শুনতে হবে, এইরকম একটা পিকুলিয়ার পাগলামি বলা যায়। আমরা আসবো হয়তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনি কি জাস্টিস ডিপার্টমেন্ট নিয়ে কোনো কিছু যোগ করতে চাচ্ছিলেন না? একটু করে জি, মনে হচ্ছিল, বলেন। না, সেটা হচ্ছে যে ওই স্টুডেন্টদের ব্যাপার যেটা বলা হচ্ছে, স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি এবং রিসার্চার সম্পর্কে এটা প্রফেসর সাহেব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু এর কারণ হচ্ছে এটার উপরে অন্য ধরনের নেগেটিভ একটা ইম্প্যাক্ট হচ্ছে। আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি গত সপ্তাহে নিউজ হচ্ছে $1 বিলিয়ন এক্সট্রা বরাদ্দের কথা বলছে। অন্যান্য সমস্ত ইউরোপিয়ান দেশগুলোকে, যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত বড় বড় প্রফেসর, বিখ্যাত রিসার্চার এরা এখান থেকে চাকরি হারাচ্ছে, এদের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তাদেরকে ওরা চাকরি দেবে, ওদেরকে সেখানে রিসার্চ করে। তেমনি ভাবে যুক্তরাষ্ট্রে যদি এরকম ভীতি একটা সৃষ্টি হয় যে বিদেশি স্টুডেন্টদের, তাহলে ইউরোপিয়ান দেশগুলো, ইংল্যান্ড এবং ইউরোপিয়ান দেশগুলো তারাও ইসরায়েলের পক্ষে আছে, কিন্তু এইরকম অন্ধভাবে ইসরায়েলের সমালোচনার করার কারণেই এভাবে তাদেরকে অ্যারেস্ট করে মানে দেশে পাঠিয়ে দেবে এরকম করছে না। অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে বিপুল সংখ্যক ইংলিশ স্পিকিং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের দুটো, এবং ইউরোপিয়ান দেশগুলো এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ইংলিশ প্রায় কমন। অন্যান্য ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রায় ইউরোপিয়ান কান্ট্রিতে ইংলিশেও লেখাপড়া করা যায়। যাই হোক, সেগুলাতে জাপানে, এমনকি মানে চীনের ব্যাপারে নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে চীন যে মানে একসময় চীনে বিপুল সংখ্যক স্টুডেন্টের দেশে ছিল, এখন কমে গেছে। কমে যাওয়ার একটা কারণ হচ্ছে তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বিপুলভাবে, ভয়ঙ্করভাবে, অবিশ্বাস্যভাবে ইমপ্রুভ করেছে, সাউথ কোরিয়া করেছে। তো যাই হোক, এটার কারণে যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্র আসার সংখ্যা সম্ভবত কমবে, এবং অনেকে বহিষ্কার না করলেও অনেকে সম্ভবত অন্যান্য দেশে পাড়ি জমানোর কথা চিন্তা করবে। ফলে অন্যান্য প্রফেসর, রিসার্চার, একাডেমিশিয়ান এবং ছাত্র একটা একজোটাস হতে পারে। সেটা নেগেটিভ ভাবে যুক্তরাষ্ট্রের রিসার্চ সেক্টরকে মানে ইম্প্যাক্ট করবে বলে ধারণা করা হচ্ছে। মানে এই ইম্প্যাক্ট গুলো হয়তো আগামী 2 মাস, 3 মাস, 6 মাসে বোঝা যাবে না, এটা হয়তো লং টার্মে, এখন থেকে শুরু হয়ে যাবে এই দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা, গবেষণার যে সংস্কৃতি এবং গবেষণার যে বিপুল এগিয়ে থাকা এই দেশে, সেইটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। এবং বিশেষ করে এখন যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার আছে, নিউ ইয়র্ক টাইমসের একজন বিখ্যাত মানে কলামনিস্ট, তিনি বারবার করে লিখছেন, এবং তিনি এই সপ্তাহে আবার চীন এবং যুক্তরাষ্ট্রকে বলছেন তাড়াতাড়ি করে আপনারা একটা মানে আপোস্ট্রফে আসেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে মানুষকে অতিক্রম করে যাচ্ছে, এটার বিপদ পুরো ওয়ার্ল্ডকে, মানব সভ্যতাকে তারা কন্ট্রোল করার মতো অবস্থার দিকে চলে যাচ্ছে। ফলে বিপদে একেবারে ডুবে যাওয়ার আগে আপনার নিজেদের মধ্যে আপোষ ফর্মুলা তৈরি করে এটার থেকে রক্ষা করার জন্য করেন। কিন্তু সেই ক্ষেত্রেও তো চীন যে এতক্ষণ এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র 1 নম্বর, কিন্তু পাশাপাশি চীন যে একদম ঘাড়ের কাছে ব্রিদিং ডাউন ইটস নেক আমেরিকার, এইটা এখন মানে সবাই উপলব্ধি করতে পারছে। ফলে একটা নতুন বিন্যাস হচ্ছে, ক্ষমতার বিন্যাস, ইন্টেলেকচুয়াল বিন্যাস, মানে সামরিক শক্তির বিন্যাস, সবকিছু মিলে একটা প্রেসিডেন্ট ট্রাম্প একটা মানে নাড়া দিচ্ছেন এদেশের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে। আমার ধারণা এই ধরনের নাড়ার মন্দ দিক আছে, নেগেটিভ দিক আছে, কিন্তু আমার ওভারঅল যেন মনে হচ্ছে কনস্টিটিউশনাল দিকটা ইত্যাদি যদি বাদ দেন, আদারওয়াইজ অর্থনৈতিক উন্নয়ন দিক থেকে এবং ইউরোপিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে ক্ষমতার বিন্যাস, এই দিক থেকে সম্ভবত একটা নাড়ার দরকার ছিল, এবং সেটি হয়তো হতে যাচ্ছে, এমনটাই আশঙ্কা সবার মনের মধ্যে আছে। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি আমি এহসানুল, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেটি বিরতির আগে আপনি উত্থাপন করেছিলেন কিছুটা, সেটি হলো গ্রিনল্যান্ড প্রসঙ্গে আপনি মন্তব্য করছিলেন, কিন্তু গ্রিনল্যান্ড প্রসঙ্গে প্রেসিডেন্ট স্পষ্ট করে বলে রেখেছেন যত দূর যাওয়া যায় তত দূর তিনি যেতে চান। অন্যদিকে রাশিয়াও প্রথমবারের মতো গ্রিনল্যান্ড ইস্যুতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। সব মিলে গ্রিনল্যান্ড কি আসলেই এক ধরনের আপনার কাছে মনে হচ্ছে কল্পনা বিলাস কিংবা উচ্চ বিলাস, নাকি আসলে এটা কোনো না কোনো সময় একটা বাস্তবতা রূপ নেবে? পৃথিবী অনেক পরিবর্তন হয়ে এসছে, এবং এখন একটা দেশ অন্য দেশকে দখল করাটা
মানে অর্থনৈতিক ভাবে সম্পর্ক ডেভেলপ করে দখল করা, এটা ক্যাপিটালিজমের একটা অংশ এবং এটা একটা প্রসেস, এটা চলবে। কিন্তু ফিজিক্যালি একটা দেশ আমেরিকান আর্মি গিয়ে গ্রিনল্যান্ডকে দখল করা, এটা একটা অসম্ভব ব্যাপার বলে আমার কাছে মনে হয়। গ্রিনল্যান্ডের যে এখন যে অবস্থা, গ্রিনকে একটা উন্নতি করার একটা বড় রকম প্ল্যান যদি আমেরিকা দেয় যে আমরা এভাবে তোমার দেশকে উন্নতি করে দেবো, যেটা আমেরিকা আগেও করেছে, সব জায়গায় করছে, এখন চায়না করছে। চায়না আপনি যদি দেখেন আফ্রিকার 19-20টা কান্ট্রিতে এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ডেভেলপ করার হচ্ছে, এবং তাতে আমাদের বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক, সামাজিক পরিবেশ সবকিছু, টেকনোলজি উন্নতি হবে। এইরকম একটা উন্নয়নশীল একটা প্ল্যান যদি আমেরিকা ফিনল্যান্ডকে দেয় এবং দিয়ে তারপরে বলে যে তোমাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হবে, করা যাবে, তাহলে সেটা খুব একটা খারাপ প্ল্যান নয়। কিন্তু পদ্ধতিটা কি হবে, এটা যদি সে যেভাবে সে কথাবার্তা বলে, প্রেসিডেন্ট ট্রাম্প, তার যে নেচার, ধরন, যে আমি দখল করে নেব, আমি এটাকে মানে এটা আমাদের সম্পত্তি, আমরা যে কোনো পর্যায়ে আমি এটা দখল মানে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু তিনি দখলের কথা বলছেন না, এখনো কিনে নেওয়ার কথা বলছেন, পানামার কথা বলছেন যে এটা আমাদের সম্পত্তি, এটা আমরা নিয়ে নেব। গ্রিনল্যান্ড তিনি কূটনৈতিক ভাবে আগাচ্ছেন, তার ছেলেকে পাঠাচ্ছেন, ভাইস প্রেসিডেন্টের বউ উষা ভ্যান্স তিনি যাচ্ছেন, সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে হয়তো তিনি এগুতে চাচ্ছেন, চেষ্টা করছেন ওইভাবে করার। কিন্তু তার উদ্দেশ্যটা কি? ওটা যে রিসোর্স আছে, সেই রিসোর্স এবং ওখানকার যে জনগণ আছে, সে জনগণ তো বলেছে না, তার প্রাইম মিনিস্টার বলেছে না। এখন এই যে একটা পলিটিক্যাল মানে এগেনস্ট পলিটিক্সের এবং পাবলিক ওপিনিয়নের এগেনস্টে আমেরিকাকে কাজ করতে হচ্ছে, এটা না করে সে যদি ডিপ্লোম্যাটিক ভাবে, সে যদি রাজনৈতিক ভাবে, পলিটিক্যালি এটার সাথে একটা সম্পর্ক করতে চায়, কারণ আপনি একটু আগে বলেছেন যে রাশিয়া অনেকটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে এটা হতে পারে। এইটাও আপনার কাছে প্রশ্ন, কারণ হলো যে যদি গ্রিনল্যান্ডে আমেরিকান সেনা ঘাঁটি থাকে, বেস নির্মাণ করা হয়, সেটি তো রাশিয়ার জন্য একটা হুমকি হওয়ার কথা। সেই জায়গায় রাশিয়া কিন্তু একেবারে খুব ওয়েলকাম করছে, অনেকটা এরকম মনে হচ্ছে। কি এটি কি আসলে আমেরিকার সঙ্গে রাশিয়ার যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন তারই একটা পদক্ষেপ, নাকি রাশিয়া মনে করছে আসলে নতুন এই যে ট্রাম্পের সাথে সম্পর্ক তা নয়? রাশিয়া যেটা জানে এবং বোঝে যে আমেরিকার সোলজারের সাথে তারা যুদ্ধ করবে না, ওকে, এটা ওদের অ্যাজাম্পশন এবং ওরা বিশ্বাস করে যে এটা সম্ভব। সেই জন্য ওই ইউক্রেনে যাবে, জর্জিয়ায় যাবে, পোল্যান্ডে যাবে, আশেপাশে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রির ভেতরে যাবে, এইটুকু তারা তাদের কালচারাল নিষেধ, পলিটিক্যাল কালচারের নিষেধ থাকবে। আমার কাছে মনে হয় না আমেরিকান সোলজারের সাথে, আমেরিকান আর্মির সাথে, আমেরিকান পেন্টাগনের সাথে ডিরেক্ট কোনো কনফ্লিক্টে রাশিয়া, এবং এই অ্যাজাম্পশনের উপর বেস করে আরেকটা কারণ কি হতে পারে প্রফেসর শফিকুর রহমান, আরেকটা কারণ কি হতে পারে যে রাশিয়া এটা বুঝতে পারছে যে আসলে শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড আমেরিকা দখল করতে পারবে না, যেটা পারবে না সেটা নিয়ে কথা বলার দরকার কি? তাও হতে পারে, এক্স্যাক্টলি ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন যে সেটাও হতে পারে যে এটা সম্ভব না। আর ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, সারা পৃথিবী এটাকে অপোজ করবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, অন্য ভাবে এটাকে অপোজ করবে। যুদ্ধে যাবে না কেউ আমেরিকার বিরুদ্ধে, কিন্তু এই বিভিন্ন ভাবে, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে এটাকে অপোজ করবে এবং করছে। আমরা দেখছি সেটা। আমাদের হাতে সময় কমে আসছে, আমরা একটু ইউক্রেন প্রসঙ্গে যেতে চাই, যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ প্রফেসর ডক্টর শফিকুর রহমান বলছিলেন যে গ্রিনল্যান্ড প্রসঙ্গে সম্ভব নয়, কিন্তু ইউক্রেন প্রসঙ্গে অনেক কিছু সম্ভব হয়ে উঠছে। আমরা দেখছি যে অলরেডি সেখানকার মিনারেল নিয়ে একটি চুক্তি হয়ে গেছে, কিন্তু রয়টার্স বলছে কিংবা অন্যান্য সংবাদ সংস্থাগুলো বলছে যে আমেরিকা এটুকুতেই থেমে থাকবে না, তারা ইউক্রেনের পুরো মিনারেলটাকে কিভাবে আসলে কবজায় নেওয়া যায় কিংবা সম্পদগুলোকে একটা চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়া যায় সেই পথে হাঁটছে। এবং এটা যদি হাঁটে তাহলে একদিকে রাশিয়া তাদের ভূখণ্ড নিয়ে যাচ্ছে, আমেরিকা তাদের সম্পদ নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি আসলে ইউক্রেনের কি পেল কিংবা ইউক্রেনের কি হবে?
দর কষাকষি হচ্ছে। গ্রিনল্যান্ডের ব্যাপারে এটা বলি, যুক্তরাষ্ট্র সেটা সম্ভবত ভার্চুয়াল দখলের দিকে যাচ্ছে। ওকে, মানে কি কিনতেও পারবে না সম্ভবত, তারা বিক্রি হবে না, এবং ডেনমার্কও তাদের কাছে দেবে না, ওই গ্রিনল্যান্ড নিজেও এদের কাছে বিক্রি হতে রাজি হবে না। কিন্তু ভার্চুয়াল দখল, অলরেডি এতে ঘাঁটি আছে, সেখানে সৈন্য আছে, ভার্চুয়াল দখলের দিকে যাচ্ছে এটা একটা। আর ইউক্রেনের ব্যাপারে যেটা হচ্ছে, এটা এর আগে একটা চুক্তি ফাইনাল হয়ে গেছিল, জানেন, ওই যে হোয়াইট হাউসে যে মিটিং হলো, অস্থিরতা উত্তেজনা হলো, তর্ক বিতর্ক হলো জেলেনস্কির সাথে, পণ্ড হয়ে গেল। তারপর জেলেনস্কি এদেরকে মানে তোষামত করে টরে মোটামুটি শান্ত করেছেন। কিন্তু অরিজিনাল যে ড্রাফটটা সেদিন সাইন করার কথা ছিল, সেখানে যে কন্ডিশনগুলো ছিল, এখন যুক্তরাষ্ট্র সুযোগ বুঝে আরো তার বেশি চাচ্ছে। যেটা একেবারে সবকিছু 100% চাচ্ছে তা না, কিন্তু আগে যেটা ছিল তার চাইতে অনেক বেশি চাচ্ছে। ঘটনা হচ্ছে যেটা এর আগে আপনার বিভিন্ন সাথে আমরা আলোচনা করেছি, আমি এবং আপনার অন্যান্য আলোচকরা, সেটা হচ্ছে এই যে রেয়ার আর্থ মিনারেল যেগুলো বলে, প্লাস অন্যান্য অত্যন্ত হাইলি সফিস্টিকেটেড এবং রেয়ার মিনারেলস প্রচুর পরিমাণে ইউক্রেনে আছে। এগুলোর ব্যাপার নিয়ে এই চুক্তিটা হওয়ার কথা ছিল, যে একটা অংশ যুক্তরাষ্ট্র থেকে তার টোটাল যে রাজস্ব আয় হবে, প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সেগুলো ডেভেলপ করবে, করে আহরণ হওয়ার পরে যে টোটাল আয় হবে তার একটা অংশ সম্ভবত 50% বা তার কাছাকাছি অর্ধেকের মতো একটা তহবিলে জমা হবে, সেটা আবার পুনর্বিনিয়োগ করা হবে কিছু অংশ তো নিশ্চয়ই কোম্পানিগুলো এই দেশে ফেরত আনতে পারবে, লভ্যাংশ সেগুলো আহরণ করবে, বিক্রি করবে ইত্যাদি। এখন সেটাকে সংশোধন করে এইটার আর মানে ডিটেলস এখনো বের হয় না, এই 2-1 দিন ভিতরে তো আজকেই বেরিয়ে যাবে ডিটেলস তারা কি চাচ্ছে। কিন্তু সর্বশেষ খবর যেটা, যে তারা আরো অনেক বেশি দাবি করছে। কিন্তু জেলেনস্কি, ইউক্রেন সরকার বলছে যে না, আমরা ওটাতে আর রাজি নেই, অরিজিনাল চুক্তি যেটা ড্রাফট হয়েছিল, যেটা আমরা স্বাক্ষর করতে রাজি হয়েছিলাম, আমরা সেটার বাইরে যাব না। ফলে এইখানে দর কষাকষির একটা ব্যাপার আছে। এখানে জেলেনস্কি যদি এটাতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র চীনের রাশার উপরে চাপ দিয়ে মোটামুটি ভাবে জেলেনস্কি যে ধরনের কিছু অংশ ছেড়ে দিতেন, অধিকৃত রাশার অধিকৃত জায়গাগুলো, দখলকৃত জায়গাগুলো ছেড়ে দেওয়া, অধিকাংশ ভার্চুয়াল দখল, পুরো একেবারে লিখিত ভাবে না, গণভোট হবে ইত্যাদি ইত্যাদি, কিছুটা ছেড়ে দেওয়া, কিছুটা এই ধরনের স্পষ্ট রেখে, সেইটাকে চাপ দিত যুক্তরাষ্ট্র, একেবারে পুরাপুরি সবটা না দিয়ে অন্যান্য ক্ষেত্রে। এখন সেটার ব্যাপারে যুক্তরাষ্ট্র হয়তো চাপ দেবে না। ফলে রাশিয়া যতটা দখল করেছে এবং আর যেগুলো ক্লেইম তারা অলরেডি নিজেদের অংশ বলে ডিক্লেয়ার করেছে, সেগুলো তাদের অধিকারকে প্রতি হয়তো যুক্তরাষ্ট্র সমর্থন বেশি দিয়ে বসতে পারে। হয় তোমরা আমাদের এই মিনারেলের ব্যাপারে দাবি মেনে নাও, আমরা ওদেরকে এটা করবো, এমনকি ওদেরকে উপরে স্যাংশনের ভয় দেখাবো আমরা, না হলে, আর তা যদি না করো আমরা মানে নীরব থাকবো, ওদের দাবি অনেকটা মেনে নেবো, এই ধরনের। ফলে একটা ত্রিশঙ্কু অবস্থা যেটাকে বলা হয়, জেলেনস্কি আছে কিন্তু ত্রিশঙ্কু অবস্থায় থাকলেও আমার ধারণা তারা এই কিছুটা হয়তো মানে কিছুটা এক্সট্রা ছাড় শেষ পর্যন্ত দিতে বাধ্য হবে। কিন্তু যুক্তরাষ্ট্র যত বেশি দাবি করছে, আমার মনে হয় না তারা দাবি করবে। তারা দরকার হলে মানে তারা অত্যন্ত ভয়ঙ্কর সিচুয়েশন পড়বে। ও আরো একটা নিয়ে ঝামেলা আছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সৈন্য তারা গ্রহণ করবে না বলছে, ন্যাটো সৈন্য তো গ্রহণই করবে না। ইন্ডিভিজুয়াল ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো, ন্যাটোভুক্ত দেশগুলো ওই প্ল্যানগুলোর বাইরে ইন্ডিভিজুয়াল রাষ্ট্র হিসাবে যদি সেখানে সৈন্য নেয়, তাতেও রাশিয়ার রাজি নেই। যুক্তরাষ্ট্র চাপ দেবে বলে মনে হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বক্তব্যে। এখন রাশিয়া বলছে যে না, জাতিসংঘের ফোর্স হলে আমরা রাজি আছি। ফলে ওইখানে নিয়েও টানাপোড়েন আছে। শেষ পর্যন্ত এই পুরো জিনিসটা ধস্তাধস্তির মাধ্যমে কতটুকু যায়, তবে ইউক্রেন সম্ভবত তার 1/3 অংশ হারাবে, এবং বিশেষ করে মিনারেল রিসোর্স অংশ রাশিয়ার দখলেও আছে অনেকটা, সেই অংশটা তারা ফেরত দেবে না। ইউক্রেনের ভবিষ্যৎ খুবই দুঃখজনক, এবং ইউক্রেনের ব্যাপারে যদি ইউরোপিয়ান রাষ্ট্রগুলো পুরোপুরিভাবে ইউক্রেনকে সমর্থন দেবে, এই কারণে রাশিয়া যদি এখানে যুক্তরাষ্ট্র নিমরাজি থাকে বা নিজেদের প্রতিরক্ষা না দেয়, এবং রাশিয়ার কাছে তারা যদি আত্মনিয়ন্ত্রণ মানে সমর্পণ করতে হয়, তাহলে ইউরোপের অনেক দেশ
রাশিয়ার উপরে পুটিনের লোভ আছে, লালসা আছে। ওই ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, ওই যে তিনটা ছোট্ট দেশ আছে সেগুলো, পোল্যান্ড, এই সমস্ত রাষ্ট্র দখল করে নেওয়া, নিরাপত্তা হুমকিতে পড়ে যাবে এবং ইউরোপ সেটা বুঝতে পারছে। এমনকি নরওয়ে, ফিনল্যান্ডের উপরও চাপ আসতে পারে। এই সমস্ত কারণে পুরো ইউরোপ একাট্টা হয়ে সম্ভবত মানে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছে, দেবে অর্থনৈতিকভাবে এবং এবং অস্ত্র দিয়ে। রাশিয়াকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাদের এই ঈদের সময়টার গুরুত্বপূর্ণ সময়টা টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের দর্শকদের দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। ঈদের দিনগুলো আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।